আমার গুরুদেব বিজয় সরকার এসে যেভাবে জবাব দিয়েছে, যেভাবে আপনাদের প্রেম দান করেছে, আমি সত্যি আজকে মুগ্ধ। আমি অসিত সরকার হয়ে বলছি, রসিক সরকার হয়ে নয়। আমার জীবনের প্রথম দেখলাম যে কোনো একজন মানুষের প্রেম তরঙ্গ বইতে পারে, এটা আমার জীবনের প্রথম দর্শন। আজকে খুব ভালো লাগলো আমার। আর যে ভূমিকার উপরে গান করেছে সেই বিজয়বাবুর একটু কথা আপনারা শুনুন, তারপরে প্রশ্নের জবাব যা দিয়েছে আমার যোগ্যতা অনুসারে তার কাটনি দেব। এই বিজয়বাবুকে নিয়ে আমি রসিক সরকারের ভূমিকায় বলছি। একদিন মালখানগিরিতে গানে গিয়েছিলাম, কি বলবো আপনাদের, সবাধাম, মিথ্যা কথা নয়। সেইখানকার গান শেষ করিয়ে খুলে বলি আপনাদের ধানে, আমরা রওনা হলাম কলকাতার আশায়, কিন্তু স্টেশনে যখন গেছি খুলে বলি আপনাদের কাছাকাছি, আমরা কিন্তু সেই সময় ট্রেনখানা ফেল করেছি, ট্রেন পাই নাই কদাচন। সেই ট্রেন না পেলে পরে চিন্তা করে দেখলাম অন্তরে আজকে যাওয়া হবে না কোনো মতে, আপনারা শুনুন জ্ঞানীজন। এই চিন্তা করতে করতে তখন হারান সাহা ডাক দিয়ে বলে, আমার সাক্ষাতে রসিক দাদা একটা কথা নেবা। হারান সাহা এখনো বেঁচে আছে, যিনি কাকা চিনিস না, আমি রসিক সরকারের ভূমিকায় বলছি, কিন্তু হারান সাহা ডাক দিয়ে বলছে, রসিক দা একটা কথা। কয় কি? কয় শোনো, আমাদের যেতে পারা যাবে, তবে এইখান থেকে 10-12 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়া আমরা যদি যাই বাস রুটে চলিয়া, সেইখানে বাস ধরিয়া জয়পুর হইয়া আমরা যদি যেতে পারি সেই কোরাপুটে, তাহলে বলি তোমার নিকটে আমরা ট্রেন পাবো, আমরা যাব কলকাতা নিঃসংকটে। এই কথা বলার পরে চিন্তা করে দেখি অন্তরে, তখন আমার গুরুদেব এই বিজয় সরকারকে নিয়ে যখন আমরা বনের মধ্যে রওনা করেছি, 10-12 কিলোমিটার, বেলা 10টা, 10:30, 11টা বেজে গেছে। কি বলবো যে আপনাদের কাছে, ওই বনের মধ্যে। তা বনের মধ্যে যখন 10টা 11টা বেজে গেছে, আমার দল নিয়ে আমি আমার গুরুদেবের সঙ্গে চলেছি, বিজয়বাবুর সঙ্গে। এখন দেখি শতাবধি হনুমান আর বানর এক জায়গায় বসে আছে। এইবার ওই বিজয়বাবুকে দর্শন করছে। এই করতে করতে 500-700 বানর আর হনুমান এক জায়গায় এসে বিজয়বাবুকে বেট দিয়েছে। তারা আকার ইঙ্গিতে বিজয়বাবুর সঙ্গে কথা বলছে, বিজয়বাবু তাদের কথা বুঝতে পেরেছে। এখন বিজয়বাবুকে করছে মানা, তোমাদের আজকে যাওয়া হবে না, সরকার মশাই আমার কথা নেবেন, জনসমক্ষে গান করো, তোমরা আমার কথা ধরো, আজকে প্রাণ খুলে এই দণ্ডকারণ একটু রামায়ণ গান শোনাবেন। এই কথা বলার পরে আপনারা শোনেন, নারী নরে। তখন বিজয়বাবু চিন্তা করে দোহারপত্রদের ডেকে বলেছে, তাই শোন, আজকে কিন্তু যাওয়ার কায়দায় আমাদের নাই। বানররা যখন ধরেছে গান এরা শুনবেই, ইহা সত্য। ওই বানরের কথা মতো বিজয়বাবু তখন ওই দোহারপত্রদের ডাক দিয়ে বলেছে, শোনো, তোমরা যন্ত্রপাতি বার করো, আমরা গান গাই। তখন ওই বানরেরা সঙ্গবদ্ধ হইয়া, শোনেন সুদিশতে বসিয়া, মিথ্যা কথা নয়, ওই বৃক্ষের কচি কচি পল্লব ভেঙে ওই বনের মধ্যে ছড়াইয়া দেয়। ওই বনের মধ্যে বসে ওইখানে দোহারপত্র তখন গান গায়, কিন্তু জীবনে এমন রামায়ণ গান আর কখনো গায় নাই। বানরেরা কি করে, শুধু চোখ মোছা, চোখ থেকে জল ঝরঝর করে মৃত্তিকায় ঝরছে, একটা প্রেমের বাজার সৃষ্টি হয়েছে। এই সময় রসিক সরকার ডাক দিয়ে বলেছিল, বাবা এই গান যদি আমরা মানুষের মধ্যে গাইতাম আমরা কত টাকা পেতাম। তা ওই বানরের সর্দার যিনি একটা পরশ পাথর দান করেছিলেন বিজয় সরকারকে, তিনি কপাল দোষে সেই পরশ পাথর আনতে পারে নাই। এই সেই বিজয় সরকার। তাহলে বিজয় সরকারের তো প্রেম হবে, হয়তো সুরাজ সরকার প্রেম দেখাইয়ে গেছে আসরে, এটা আসলে সুরাজ সরকার নয়। যখন যার ভূমিকা নেয় সুদিশতে বসিয়ে শুনবেন সবাই। আমি বলি আপনাদের ঠাই বিজয় সরকার এসে বর্তে, খুলে বলি আপনাদের সভা সাক্ষাতে, আজকে কিন্তু বিজয়বাবুর ভক্তরঙ্গের মধ্যে দিয়া বিজয়বাবুর গান শুনতে পাই, নাকি? তাই তো নাকি? আপনারা কি সুরাজ সরকার মনে করিয়ে শুনছেন না বিজয়বাবু মনে করিয়ে শুনছেন? কন। কিন্তু যাকে কথা গেল হইয়া কাজ নাই বাজে কথা কইয়া, আমি প্রশ্ন করেছিলাম মতুয়ার বৈষ্ণব দর্শনের উপরে দাঁড়াইয়া,
তা উনি জবাবযোগ্যতা অনুসারে ভালো দেশে, খারাপ দেয় নাই। কিন্তু আমি তো ওনার হাতিও ছল না, আমি ওনার প্রথম শিষ্য ছেলে, আমি তো একেবারে কমা না। আচ্ছা বাবা, দর্শনটা কাকে বলে? মতীয় দর্শনটা কি? মানুষ খালি বলে মতীয় দর্শন, মতীয় দর্শন। এই দর্শন কথার মানে বোঝো? আমি তো 56 বছর ধরে বুঝলাম না। সাগরের অতল নীরে ডুব দিয়া এই 56 বছর ধরিয়া মণিমানবকে অনেক কুড়িয়ে পাইছি। হাসতেছেন, 64 বছর কইছি আর 56 কলাম, তাই নাকি? ভুল কই নাই। কারণ 64 বছর 8 বছর বয়সের থেকে এই মতুয়ার দলে বেড়াই আমি অসিত সরকার। তখন থেকে এই মহাসমুদ্রের ভিতরে নেমে অনেক মণিমাণিক্য পেয়েছি অতল নীরে গিয়ে, কিন্তু আমি দর্শনটা আজ অব্দি পাই নাই। সেই দর্শনের উপরে প্রশ্ন করেছিলাম। এই 56 বছর ধরে অতল নীরের মধ্যে দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি দর্শন পাই নাই। উনি কোন দর্শনের উপরে যে জবাব দিয়েছে সেটা আমি বুঝিই নাই, বুঝছেন? আমার কথা ছিল এটা, উনি বাদাইয়ে গেছে লেঠা, মিথ্যা কথা নয়। যে মতুয়ারা কেন আদর্শ মানে না, আমার অশ্বিনীর কথা মানে না, তারকের কথা মানে না, তাহলে দর্শন যদি মানতে হয়, দর্শন যদি বলতে হয়, তাহলে আদর্শ না মানলে তার দর্শনটা কোথায়? নাকি আপনারা তো ঠাকুর মন্দিরে যাইয়া সেবা দিয়া আচার মালা নাড়াই নাড়াইয়ে কপাল ফাটাইয়ে ফেলান, গুরুদেবের চরণ ধুয়ে জল খান, কেন এসব ফাজলামতি করেন কেন? ঠাকুর মন্দিরে প্রণাম দেওয়ার দরকার নাই, ঠাকুর বিগ্রহের পূজা করার দরকার নাই, গুরুদেবের চরণ ধৌত জল পান করার দরকার নাই। এ সমস্ত ভাওতাবাজি। দর্শনটা কোথায় শোনেন? আমার হরিচাঁদের গুরুচাঁদের পূজা করার কোনো দরকার নাই। কেন না? পূজা করে কিচ্ছু হবে না মানুষের জীবনে। কি হবে? একটা কি বড় মন্দির গড়তে হবে। সেই মন্দির গড়ে আমার হরি ঠাকুর কি বললেন, গুরুচাঁদ ঠাকুর কি বললেন, তারক গোসাই কি আজ্ঞা দিলেন, সেই আজ্ঞাগুলো বড় বড় অক্ষরে লিপিবদ্ধ করে ওই মন্দিরের মধ্যে রেখে ওই আদর্শের পূজারী হতে হবে, ওই কথার পূজারী হতে হবে। ওই কথাগুলো মানলে শত হরিচাঁদ বাড়ি থেকে বেড়াবে, হরিচাঁদের মন্দিরে প্রণাম দেওয়ার দরকার নাই। আমি এইখানে প্রশ্ন করেছিলাম। আমি আদর্শ মানলাম না, আমি হরি ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে সানের উপরে মাথাটা হাইয়ে ভাঙিয়ে ফেললাম, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। আগে তার কথাগুলো মানো। দর্শনটা এই জায়গায়। আপনারা গান শোনেন না? অশ্বিনী ঘোষাল একটা গান লিখেছেন, কামিনী কালনাগিনী ফণিনীর বিশাল বিষ, ওজার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, অমন মানুয়া নাজে নেকেন হস্ত দিস। আমা তাহলে তোমাকে কামিনী কালনাগিনী বানাই ঠিক আছে অশ্বিনী গোসাই, আবার তোমরা তো নাচিয়ে ভরিয়ে গান হ্যাঁ ডুলোই ডুলোইয়ে গাও, মানে বোঝো? তারক গোসাই লিখেছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরশতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। ইহার তাৎপর্য কি? যে নারী নিয়ে ব্রহ্মচারী হওয়া যায় সেই নারী আবার কামিনী হয়? আমার প্রশ্ন এই জায়গায়। হ্যাঁ, এই নারী কামিনী, এই নারী নারী। আচ্ছা, নারী কারা আর কামিনী কারা? কামিনী কাকে বলে, নারী কাকে বলে? বৃহৎ নারদ পুরাণ থেকে ছোট্ট একটা কথা বলি, আপনারা জ্ঞানমণ্ডলী আমার কথা করবেন শ্রবণ। একদিন অনাদির আদি গোবিন্দ বসে আছে, এই সময় নারদ গেছে। নারদ গোবিন্দর সম্মুখে দিয়েছে দর্শন, ডাক দিয়ে বলে, নারদ ঋষি দাঁড়াইয়ে গোবিন্দের পাশাপাশি বলছে, হ্যাঁ দীনবন্ধু একটা প্রশ্ন করতে চাই। কয় কি? কয় তোমার তো 8টা বউ, তার মধ্যে প্রধান হচ্ছে রুক্মিণী আর সত্যভামা। জীবন ভরে এই দুজনে একজনও তোমার বাম পাশে দেখলাম না। এই বাম পাশে বসে একজনও পুজো হয় নাই। পরের একটা বউ রাধা, যে তোমার মামি জাগতিক জগতে, সেই যে বা পাশে বসে পুজো পাইয়ে গেল। এর মাহাত্ম্যটা কি এইটা জানিবারে চাই। এটা গান ধরতে করছে, তাহলে কথাগুলো শুনবে না? এত ভালো কথা কব না নাকি? হ্যাঁ, কোন লোক গান ধরতে কইছো? কও, আমি নামিয়েই যাব, আমি কব না। এই যে তাৎপর্যপূর্ণ কথা, এই কথা পাবা, তালাশ করলেও পাবা না। তা কথাটা শুনবা না কেন? গান তো গাবো আমি, এখন 4 ঘন্টা গান গাবো, কত শুনতে পারবা? কিন্তু কথা কটা শোনো, যে কথা সমাজ কল্যাণ হয়। তাহলে নারী কাকে বলে আর কামিনী কাকে বলে? তো বলছে, শোনো নারদ, রাধা হচ্ছে নারী আর আমার ওই 8টা রমণী হচ্ছে কামিনী। কেমন? যেজন স্বামীর
নাভি পদ্মের নিচ থেকে এইটুকু ভালোবাসে সেইটা হয় কামিনী, আর যে নাভি পদ্মের উপর থেকে ভালোবাসে সেইটা হচ্ছে নারী। আমার তারক গোসাই এইখানে কলম দিয়েছে, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। আর অশ্বিনী গোসাই কলম দিয়েছে, কামিনী কালনাগিনী ভনিনীর বিশাল বিষ, ওই যেটা নিচের দিক ভালো ঠাই সেইটা। আমার প্রশ্নটা ঠিক এইরকম জায়গায় ছিল, জানি না যে গোসাই কোনটা বুঝে কি জবাব দিয়ে গেল, খালি কতগুলো উপখ্যান কইয়ে গেছে নাকি। আপনারা কি বলছেন? কায়দা আছে। তা গান গাইতে কইছে, একটা গান গাই নাকি? এটা গানের পাগল। কালকে গোলাম ফকির আইছিল, এই কি কস গান গাবো? বাবুর গান আমি গাই না। আমার গুরুদেব শিশির সরকারের ঠিক, কিন্তু ওনার লেহা গান আমি জীবনে গাবো না আর গাইও না, শুনে রাখ। হা হা হা। আমি একটা অশ্বিনী ঘোষের গান গাই, গানের মধ্যে দিয়ে কিছু আলোচনা করি নাকি। অথাকো সামাল সামাল, থাকো সামাল সামাল, অথাকো নদীর ত্রিবেণী তুফান ভারী, ভব নদী ভাবনা জেনে ধরো না পারি, আর ভব নদী ভাবনা জেনে ধরো না পারি, ও ভব নদী ভাবনা জেনে ধরো না পারি। থাকো সামাল সামাল, সামাল সামাল, থাকো সামাল সামাল মনে বাবারি, সামাল সামাল মনে বাবারি, ত্রিবেণী তুফান ভারী, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসে কিনারায় থেকে, ও কিনারায় থেকে সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসে কিনারায় থেকে, তারা চেয়ে যাচ্ছে যুদ্ধ মুখে, করো দয়াল হরি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। মতুয়া দর্শন আর বৈষ্ণব দর্শনের উপরে আমার প্রশ্ন। উনি একটা গল্প দিয়ে গেছেন, একটা উপখ্যান, বিচরণ পাগল ঠ্যাং বান্ধিয়ার চোখ বান্ধিয়া ওড়াকান্দি গেছে বাবারে ঢং দেহাতি। কেন এ করা লাগবে কেন? হ্যাঁ, এ ফাজলামি করা লাগবে কেন? আমার অশ্বিনী গোসাই যে তত্ত্ব দিয়ে গেছে, তারক গোসাই যে তত্ত্বের সম্ভার দিয়ে গেছে, এইটা যদি একটু করে তাহলে তো উনি বিমানচারী হয়ে যেতে পারে নাকি। হ্যাঁ, ওনার চোখ বান্ধিয়ে ঠ্যাং বান্ধিয়ে যাওয়া লাগবে কেন? আমি এইখানে প্রশ্ন করেছি যে বৈষ্ণবের মধ্যে যে তত্ত্ব সম্ভার আছে আমার মতুয়াদের মধ্যেও আছে, তাহলে মতুয়ারা কেন মানে না আর বৈষ্ণবরা কেন মানে? এই জায়গায় প্রশ্ন। অশ্বিনী গোসাই লিখেছে, এবার সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। কি বাবা আছে না গান? গানটা পড়িয়ে দেখছেন?
ভরা না। যদি ওই গানখান কেউ গাইয়ে বোঝে, ওই গানখানা যদি কেউ মানে, তার ঠ্যাং বাঁধিয়ে ওরা কান্দি যাওয়া লাগে না, বিমানচারী হয়ে যেতে পারবে সূক্ষ্ম দেহ ধরিয়ে, মরার পরও 50 বছর যাবে। কেন ঠ্যাং বাঁধা লাগবে কেন? তাহলে দর্শনটা কি? মতুয়ারা তত্ত্ব মানে না, খালি ডাঙ্কা বাজাইয়ে খিচুড়ি খাইয়ে বেড়ায়। আর বৈষ্ণবরা মানে, আবার কিছু আছে একদল হিংসে করিয়ে বেড়ায়। আমার প্রশ্নটা এই জায়গায়। আবার উনি করিয়ে গেছে কি মতুয়ার বৈষ্ণব এক নাকি, তাই করিয়ে গেছে তো। এ কোনোদিন হয় মতুয়া বৈষ্ণব এক হয়? আচ্ছা, ওই জায়গায় ওই পাড়ায় একটা বৈষ্ণবের আসর হবে, তারা কৃষ্ণ নাম গাবে, আর আপনারা মতুয়ার দল নিয়ে ডাঙ্কা বাড়তি বাড়িতে ঠেলিয়ে উঠবেন। খালি বাড়িও বাড়ি হবে না, সকলটুক হবে। কয়টাতে থানায় যাবে, হাসপাতালে যাবে, তার টের পাবে না। এই কায়দা আছে। খালি মহি মহি এক করিয়ে গেলাম, কাজে এক করো। ওরা যে তত্ত্ব সম্ভার নিয়ে বসে আছে, যে তত্ত্বের উপরে বিরাজ করছে, তার চাইতে কঠিনতম তত্ত্ব মতুয়ার বাজারে আছে, কিন্তু মতুয়ারা মানে না, জানারও চেষ্টা করে না। আমার প্রশ্নটা এই জায়গায়, কেন তোমরা মানো না কেন? আমার বিজয় বাবা মানছে মনে হয়, তা নাহলে উনি গান গাতে পারে নাকি? কবে শ্রীরাম ওড়াকান্তি যাবো রে, এখন উনিও কঠুক বলছে, তা উনি জানে, আর ওনার মা ওই জানে, ওসব তো আমি জানি না। অশ্বিনী ঘোষের এই গানটা দেখেন, যত সব সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবছে বসি কিনারায় থেকে, তারা চেয়ে আছে ঊর্ধ্বমুখে, বলে পার করো দয়াল হরি, ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি। কথার মানে কি? কোন নদীর তরঙ্গ? জানেন কোন নদীর তরঙ্গ? তিনটে নদী এই দেহের মধ্যে প্রবল, একটা ইরা, একটা পিঙ্গল, একটা সুসময়, তিনটে নদী হচ্ছে প্রবল। এই তিনটে নদীর খবর না জানলে নারীর পাশে গেলে শোধ হয়ে যাবা। আচ্ছা, খাইয়ে দাইয়ে এসে কোন কাইতে শোন, খাইয়ে দাইয়ে আসে যদি বা কাইতে কেউ শুয়ে থাকেন খানিক সময়, মনে করবেন সেই দিন তার দফা সারা হয়ে যাবে, জানতে মরা হয়ে যাবে। ডান কাইতি শোবেন, শুলি পরে ডান ধার ব্লক হয়ে যাবে, বাম নাসিকায় নিঃশ্বাস চলবে। বাম নাসিকায় নিঃশ্বাস চললে পারে সেদিন কাম জাগৃত হবে না, সেদিন জিয়ান্তে মরণ হবে না। আর আসি খাই এমনি বাউ কাতি শোভা, ডান ধার চালু হয়ে যাবে, কাম কামনা জাগৃত ঠেকে উঠবে, টুনটুনি খাড়া হয়ে যাবে, শোধ হবা সেই দিন। আমার অশ্বিনী গোসাই এই থেকে কলম দেবে। প্রত্যেক ঘরে আসো, আষাঢ়ে গল্প দিয়ে লাভ কি? তাহলে কিভাবে তোমার বেড়াতে হবে, কিভাবে থাকতে হবে, এই তত্ত্ব আমার অশ্বিনী গোসাই দিয়ে গেছে। তা মানো কোন জায়গা দিয়ে? তোমরা খালি ডাঙ্গা বাজাইয়ে চাঁদরাইয়ে বেড়াও, আর গান না গাতি দিলি, আমারে গান গাতি দেয় নাই, দল হইয়ে বাড়ি হাঁটা দেবো, যাও চলে যাও। তোমার মতন মতু আমার দরকার না, খাঁটি মতু একজন হোক, তারে আমার দরকার নাকি? আসে খাইয়ে অমনি রাত্রি শুয়ে বললে বউ মারে নিয়া, শুলিয়ে যে কোন ভাবে, এত সাদা বুঝলে না। সৌদ হয়ে যাবা মোটে 2 দিনই। সেই নদীর তরঙ্গ, এই নদীর তরঙ্গ থামাইতে হবে। এই যে আমাদের এই যে ব্রেন বলে, ইংরেজিতে বলে ব্রেন, এটা দুটো, এক এক সময় একটা চলে একটা বন্ধ থাকে, একসঙ্গে দুটো চলে না। কেন? ইহারও তাৎপর্য আছে। এই জায়গার কথা আমি প্রশ্ন করেছি যে মতুয়ারা মানে না কেন, কারণ কি? একজনে আসিয়ে করছে কি, কিরকম জানেন? একজনে জমিতে গেছে, যাইয়া ওই দেখতেছে ওনার নিচে জমি, ওনার জমিতে জল নাই, আর দীপঙ্করের উঁচু জমিতে জল দেছে। ও করছে কি, একটা আলু নাঠি নিয়ে আল ফুটো দিয়ে থুই আসে তল দিয়া, বাড়ি এসে বৌরি করছে, আমার বিড়িয়াল লাইট দে, আমি মৎস্যবে যাবো। তাই তুমি মৎস্যবে যাবা কেন? তোমার জমিতে জল নাই, জল দেবে না? কায়ে বেটি কথা কস না, আমি কাকড়া কল পাতায় দিয়েছি, মৎস্যতে আস্তে আস্তে জমি দলে ভরিয়ে যাবে। এই ফাজলেন্তি করি, হরির নাম করিয়ে না বাবা, সদ হয়ে যাবা।
যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম ট্রেনে যেতেছে বেয়ে ও যেতেছে বেয়ে দেখছেন আগের কথার জবাবেই যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম ট্রেনে যেতেছে বেয়ে ও যেতেছে বেয়ে নদীর দক্ষিণে বাঁকের গোলায় গিয়ে দক্ষিণে বাঁকের গোলায় গিয়ে সাত করে ডুবাই তোরা ভব নদীর ভাবনা জেনে ধরো না পারিও ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি সায়রের নেই কি সায়র কথার অর্থ কি সায়র কারে কয় আপনারা যারা বাংলাদেশি বাটিয়াল নদীর মানুষ তারা জানেন সায়র কারে কয় সায়রের নেই মানে সার ভাটার মাঝি দ্বারা সায়রের নেই বাটা লাগিয়ে গেছে আচ্ছা দক্ষিণ বাঁকের গোলায় গিয়ে সাত করে ডুবাই তরি দক্ষিণ বাঁক কারে কয় দক্ষিণ দিক কোনটা কব নাকি হ্যাঁ কই শুনতে পারলে আমি কতি পারি দক্ষিণ হচ্ছে কোনটা সেটা শোনেন একটা ভারতের ম্যাপ যদি আপনি টান করে ধরেন দেখবেন উপরিভাগটা তার উত্তর লেখা আছে নিম্ন ভাগটা দক্ষিণ লেখা তা সেই ম্যাপ দিয়েই দেহ জমিটা জরিপ করেন নাভিপথের উপরের ভাগ হচ্ছে উত্তর নিম্ন ভাগ দক্ষিণ এই হিসেব করে যদি না হয় সায়রের নেই সার ভাটার মাঝি তারাও এই দক্ষিণ দেশে যাইয়া নারীর কবলে পড়িয়া মণিমাণিক্য মণিকাঞ্চন সব হারাইয়া আহা শিয়াল চুপড়ি গাইয়ে ওঠে টিয়ার পায় না কি দিয়ে কি হইয়ে গেল এই হচ্ছে সাধন ভজন আমি এইখানে প্রশ্ন করেছিলাম বিজয়বাবু ভালো কইছে কিন্তু আমি যেটুকু জানতে চাইছি তা কয় নাই উনি আবার একটা প্রশ্ন করিয়ে গেছে কি অনার্বিত সরিংচিরাত করুণাবর্তী নকলৌ মানে মহাপ্রভুর কি দিতি বাকি ছিল রামচন্দ্রর কৃষ্ণের যে ধন কোনোদিন কেউ দেয় নাই উনি দেশে যেগুলো তোমরা গুলিয়ে গুলিয়ে খাচ্ছ তাই দেশে ওই যে হরির নাম চটকাইয়ে খাও না কালী প্রীতে হরি বল কৃষ্ণ প্রীতে হরি বল রাধা প্রীতে হরি বল সব তরকারির ওই যে তো মেন ফল ওই যে হচ্ছে নুন ওই যে কোনো শালার অবতারে কেউ দেয় নাই নুন দেয় নাই কেউ খালি গুণ দিয়ে গেছে তা আমার মহাপ্রভু এসে নুন দিয়ে গেছে হরির নাম এ হরির নামের গুণ আছে উনি আর একটা কথা কইয়ে গেছে কি কয় মহাপ্রভুরে বাগে থাবা দেয় নাই শুধু ওনার দেহের গুণী আমি এটা মানিয়ে নিতে পারি না তাহলে এই জায়গার তত্ত্ব আমি জানি ওনার শুধু দেহের গুণে কিছু হয় নাই ওনার যদি দেহের এত গুণ থাকবে তাহলে ওনার সঙ্গে তো ওনার লক্ষ্মীপ্রিয়া কতবার এক পৃষ্ঠায় শুইয়া রাত কাটাইছে তাহলে লক্ষ্মীপ্রিয়ার সাপে কাটিয়ে মারে কি করিয়া হ্যাঁ দেহের গুণ আষাঢ়ে চাটাম পাইছো কোন জায়গায় দেহের গুণ টুন না কায়দা আছে যাক আমি কব না উনি কবে ওটা তো আমার পালট না তাহলে এই সায়রের নেই তারপরে কি কইছে প্রতি মাসে ছোটে নদীর বান কত ধনীর ভরা যাচ্ছে মারা করে সাবধান ও ঠাকুর সাবধান প্রতি মাসে ছোটে নদীর বান কত ধনীর ভরা যাচ্ছে মারা করে সাবধান এবার গুরুর কাছে জানো সন্ধান গুরুর কাছে জানো সন্ধান গুরুর কাছে জানো সন্ধান পারে যাওয়ার ভবনদীর ভাবনা জেনে ধরো না পারিও ভবনদীর ভাবনা জেনে ধরো না পারিও
তোমরা কয়জন মতুয়ায় জানছো ওই পারে যাওয়ার ফিক্রি গুরুর কাছ থেকে সন্ধান নিয়ে দেখছো কোনোদিন? আপনারা মতুয়ারা রাগ হবেন না তো? আমি সর্বধর্ম সমন্বয়ভাবে প্রশ্ন করেছিলাম। আচ্ছা বাবা, বিজয়বাবু একদিক দিয়ে কয়ে গেছে মতুয়া ধর্ম বৈষ্ণব ধর্ম এক, এটা আমি মনে প্রাণে মানিয়ে নিছি। আচ্ছা বাবা, মতুয়াদের বীজ মন্ত্র কি আর বৈষ্ণবের বীজ মন্ত্র কি? আসছেন এখানে বৈষ্ণব কেউ আছেন? হ্যাঁ, 16 মালা জবলি 28,000 নাম হয়, তাই তো? যারা মালা টেবেন, কোন নামে মালা টেবেন আমি জানি, কব না, আমার রাধারানীর নিষেধ আছে। বীজ মন্ত্র আক্ষরিক জ্ঞানে একটুখানি বলা যায়, অং ক্লিং টু কলামনার। তাহলে মতুয়ার বীজ মন্ত্র কি? আমার ওই বুড়োটা জানে, তা নাহলে এক করিয়ে গেল কি করিয়ে। মতুয়ার বীজ মন্ত্র শুনিয়ে রাখেন, যা কেউ তালাশ করে দেখেন নাই আর গুরুর কাছে যাইও খবর নেন না। আপনার যে বাঁচার একটা পন্থা আছে, আমার অশ্বিনী গোসাই কইয়ে গেছে, খালি তালাশ করে দেখলেন না, গুরুর কাছে জানলেন না, খালি হরিবল কইয়ে খেসারি ডাল দলিয়ে গেলেন, এটা মতুয়া ধর্ম না। মতুয়া ধর্মের বীজ মন্ত্র হচ্ছে ওং ক্লিং রাধা বল্লভায় নমঃ। আর বৈষ্ণব ধর্মের বীজ মন্ত্র হচ্ছে ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। কারে বাড়বেন? বাড়ুনি যায় কেউরি? আধ্যাত্ম জগৎ, প্রেমের জগতে যদি থাকা হয় বাবা, একজন বৈষ্ণবেরও বেশি কথা বলা যায় না, একজন বৈষ্ণবেরও কুনজরে দেখা যায় না, একজন বৈষ্ণব মতুয়ারে কুনজর দেখতে পারে না, যদি তারা তত্ত্ব সম্রাট হয়, যদি তত্ত্ব জানে। আগে গুরুর কাছে সন্ধান জানো। আমার তারক গোসাইয়ের গুরু প্রণালী বই পড়ো। আমার তারক গোসাই অক্ষয় চক্রবর্তীকে কাম গায়ত্রী দিয়েছিল, বীজ মন্ত্র দিয়েছিল ওং ক্লিং রাধা বল্লভায় নমঃ। লীলামৃত তো পড়ো না, খালি ডাঙ্কা বাজায় খাইয়ে গেলিয়া। এই দর্শনের উপরে আমার প্রশ্ন ছিল। আমার গুরুদেব, আমি অসিত সরকারে বলছি, শিশির সরকার, আমার ভাটি সুরাজ সরকারে কইছে একটা কথা কয়দিন আগে, কয় আমি চলিয়ে গেলি আর আমি না থাকলি আমার পরে আমার ছল গণপতি সরকার বৈষ্ণব দর্শনের উপরে দাঁড়াতে পারবে, আর কেউ পারবে না। ও সাথে বাপ বেটায় দুটিই দর্শনের কেউ কিছু বুঝলই না, তা নাহলে এরকম কথা করতে পারে না। দর্শন কারে কয় আমার গুরুদেব শিশির সরকারও জানে না, আর ওই যেটা হচ্ছে পিছনে ওই যে আর কত হয়তো বোঝে না। এই যে ভাইরাল মিডিয়ায় ছাড়িয়ে দিবি কালকে, বাড়ি বসে শুনুন। দর্শন এত সহজ, 56 বছর হাতাইয়ে দর্শন পাই নাই। অনেক মণিমাণক্য কাঞ্চন অনেক কিছু পাইছি, জহর টহর পাইছি, তাই এখনো 64 বছর বয়সে গান গাচ্ছি, আরো 20 বছর গাইয়ে দেবো গান ভুল হইয়া। দর্শন অত সোজা? হ্যাঁ, এটা কয় কি করে আমি তো বুঝি না। ওনাকে দর্শন কেমন, ছোট্ট একটা কথা কই শোনেন। একটা দর্শনের কথা কই শোনেন। ওই হনুমান যখন জন্ম নিয়েছিল, জন্ম নিয়ে যখন মাটিতে পড়ছে, এই সময় বেলা ডক ডক করে উঠছে। আচ্ছা, তা হনুমান চিন্তা করতেছে কোন শালা উঠিছে রে, ওই যে গিলতি হবে। হনুমান লাভ দিয়ে ওই সুন্দরী গিলতি গেছে। ইন্দ্র দেখলো এ ফাজিল তো কম না, ইন্দ্র কলই ডলা মুকুট দিয়ে ওরে দিয়েছে এক বাড়ি হনুমান রে। হনুমান শীত হইয়ে বসে মাটিতে। পবনদেব দেখতেছে আমার ছলে বার হইছে, পবনদেব কলসির মধ্যে শান্তিছে। শান্তিছে কথা বোঝেন তো, রস দিয়ে করতে হয় কিনা, কবির কথা কিনা, মানে কলসির মধ্যে প্রবেশ করেছে। বাংলা ভাষা বাংলাদেশি কথা শান্তিছে। এখন দেব দেবতার পেট ফুলে যাচ্ছে। এই সময় দেব দেবতারা নারায়ণের কাছে গেছে, ঠাউর মরিছি তো, কই মরিচ শালারা আকাশ করবা তা মরবা না, কই ব্যস্ত হয়ে যাও, সবাই আশীর্বাদ দাও। পবন খুশি হইয়ে বাড়িও কয় সব বাঁচবা, সবাই এসে আশীর্বাদ দিছে। আশীর্বাদ দিলি পরে হনুমান বাঁচিয়ে উঠিছে। এইবারে শেষে ব্রহ্মাদেব আইছে। ব্রহ্মাদেব আসে করছে কি, হনুমান রে তুই তো বাঁচিয়ে গেছিস বাবা, সবাই তো তোরে অনেক কিছু দিতে পারলো, আমি তো কিছু দিলাম না, তা আমি একটা আশীর্বাদ দেই। কয় কি? কয় আমি আশীর্বাদ দিয়ে যাই তোরে, আমার ব্রহ্ম অস্ত্র হচ্ছে আগুন, এই আগুনই তোর কোনোদিন কোনো ক্ষতি হবে না। দেখেন দর্শনটা কোথায়, তা কোনো ক্ষতি হবে না, ব্রহ্মা আশীর্বাদ দিছে।
তা আশীর্বাদ দেওয়ার পরে ক্ষতি হবে না, তাই লংটা দগদগ করতে যাইয়া ওই আগুন নিবতি যে মুখের মধ্যে ন্যাস পুড়ে দিছিল, তা আগুনে পড়লো কেন মুখ? আগুনই তো ক্ষতি হবে না। এই দর্শন, এইখান থেকে দর্শন আরম্ভ হয়। তারপরে দেখেন কত বড় অতভাগ্যে কাজ হয়েছে। মা জানকীর দ্বারে গেছে, কয় বাবা মুখের মধ্যে পুড়িয়ে দে, নিভিয়ে যাবে। তা মুখের মধ্যে পুড়িয়ে দিয়েছে, নিভিয়ে গেছে, আর মুখ পুড়িয়ে কালা হয়ে গেছে। তা মা সিটিয়া উনি যদি বলতো বাবা মুখ পুড়িয়ে গেছে, আমার রামের দোহাই, আমার হরির নামের দোহাই, তোর মুখ সারিয়ে যাক, তাহলে একটা হনুমানের মুখ সারতে বেশি সময় লাগতো না। উনি তা না করিয়া উনি সারা পৃথিবীর গোষ্ঠী শুদ্ধ হনুমানের মুখ পোড়াইছে। ওই বাড়ি দিয়ে দেখ সব শালার মুখ পুড়িছে। দেখছেন দর্শন কোন জায়গাতে শুরু। যদি আমি চাপিয়ে ধরি, দর্শন নিয়ে তোমার বাড়ি যাওয়া লাগবে না। ধরি নেওয়া কেন? গুরু গোসাই যারা ভূমিকায় গান গায় তাকে সম্মান করতে হয়। এইখান থেকে দর্শন শুরু হয়। আমার মতীয় ধর্মের মধ্যে, বৈষ্ণব ধর্মের মধ্যে এইরকম কতকগুলো জায়গা আছে, সেইখান থেকে দর্শন শুরু হয়। সেই রকম পরিমার্জিত সভা যদি হতো, আসর যদি হতো, তাহলে অনেক কথা বলা যেত। উনি জবাব খারাপ দেয় নাই, ভালো দেশে, কিন্তু আমার দর্শন সাবজেক্টটা পার করিয়া অন্য জায়গা দিয়ে দিয়ে গেছে। আমি তো অশুনতে চাই নাই। কোনে গিরিধর গুরুচন্দ্রে বাসায় দিয়ে গেছে, কোন জায়গা গোপাল সাধু বাঘ তাড়াইছে, হ্যাঁ কোন জায়গা উনি ঠ্যাং বাঁধিয়েছি ততি ওড়া কান্দি গেছে। ও সাতা শুনে আমার লাভ কি? বিমানচারী হয়ে কেমন ভাবে যাওয়া যায় তার পন্থা কও। আর গুরু সাধু আর একজন, উনি আবার গামছা মাথায় বাঁধে ওনার আগ্রহী নীতি আইছে। কত বড় অকাজ! আমার বিচরণ বিমানচারী হয়ে কেমন ভাবে যেতে পারে গুরুচাঁদের ধারে? যে জিনিসটা আপনারা করতেছেন আজকে, এইখানে বসে বলতেছেন হ্যালো, লন্ডনে বসে বলতেছে হ্যাঁ হ্যালো, এইটা সাধুর বাজারে হবে। একে ফোন লাগে না, এটা তো ভগবানের কন্ট্রাক্টর, একে ফোন লাগবে কেন? এখানে বসে যদি বলে হ্যালো গুরুচাঁদ কেমন আছেন, ওখান থেকে গুরুচাঁদ বলে হ্যালো বিচরণ ভালো আছি, ইনি ওনারা দেখতে পাবে, উনি এনারা দেখতে পাবে। এই সাধনার প্রতি কেমন করে হওয়া যায়, এই দর্শনের উপর প্রশ্ন ছিল মহতীয় সবাই। আমি অন্য জায়গায় প্রশ্ন করি নাই। তা আমার গুরুদেব শিশির সরকার একটু কইয়ে গেলাম, উনি দর্শন নিয়ে টানাটানি করে। দর্শন বুঝতে গেলে এমএ পড়তে হবে, ওই উচ্চ মাধ্যমিক আর ওই বিএ পড়ে দর্শন বোঝা যাবে না। আমি সুরাজ সরকারে বলতে পারি যেটা দর্শন সাবজেক্টের উপরে ও পড়াশোনা করেছে, ও ভালো আলোচনা করে। আমি অসিত সরকার হয়ে বলছি। আমি প্রথমেই তো বলে গেলাম যে বর্তমান প্রজন্মে এই ছোট জেনারেশন যারা, সুরাজ সরকারের মতন অত বড় যুক্তিবাদী সরকার আর অত বড় পড়াশোনা করা সরকার আর একজনও নাই ভারতবর্ষের মধ্যে। শুধু পশ্চিমবাংলা কব কেন, সারা ভারতবর্ষের কথা কইয়ে গেলাম। হয়তো আমার এই ভাইটার একটু গলায় খাটো আছে, কিন্তু যুক্তি তর্কে ওর সঙ্গে দীর্ঘ 5-7 বছর আমি গান গাই। আর আমিও যে যুক্তিবাদী একেবারে ভালো না তা না, খারাপ না একেবারে। ঠিক আছে না, এমনি ভালো গাইয়ে গেছে, কিন্তু আমার কথা কি বাবা, বাড়ি বসে যাতে গুরুচন্দ্রে দেখা যায় সেই ব্যবস্থা যদি কিছু থাকে তাই এর একটু কম। ওই ঠ্যাং ঠং বান্ধিয়া ওই ফাজলেমতি করে যাইয়ে না, নাকি মাথা তো এখন দেখাচ্ছেন, তখন তো কান্দে নেট হয়ে পড়ছেন নাকি? অত কান্না আসে কি খাইয়া? হ্যাঁ, কান্না কমিয়ে যাবে আমার ভাল্লাই বললি। আপনারা বুধবারের মতো ওরা তো মাছ খান না, তাই না? আমি খাই, কারণ আমি মতুয়া বলি আমি মাছ খাই। আমি অসিত সরকার হয়ে বলছি। এই যে আমার গলায় দেখছেন, এই যে একটা মালা, আচার মালা, তুলসীর মালার মতো দেখতে হয়ে গেছে। এই মালাটা আইসে কোন জায়গা দিয়ে জানেন? আমি ওই বাদ করিয়ে গিয়ে হাতের মালা ও কোনোদিন গলায় দেই নাই। আমার মা গেছিল ওরাকান্দি বেড়াতে আজ 50 বছর আগে, তাই ওরাকান্দিতে মালা নিয়ে আইছিল কিনিয়া। তা আমার মা যেদিনকে দেহ রাখলো, এই মালাখানা খুলে বালিশের উপর থুয়ে গেছে। ওই সেই মালাটা আমি গলায় নিছি, কোনো গোসার দেওয়া মালা আজ অব্দি ধারণ করি নাই।
আমি বোঝা বইয়ে পারবো না, তো আমি ও নেবো কেন? আর আপনারা তো কলই ডলার মতন মালা গুটি কেন পাড়া যেতেই বেড়ান। আজকে বুধবার মাছ খাই না, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি বুধবার মাছ খান না? বলতে পারেন? বুধবার যেদিন মাছ খাবেন না সেদিন আমার মাকে দাঁড়ে থাকবেন না, আলাদা বাড়িতে থাকবেন, তাহলে আপনার মাছ না খাওয়ার সাফল্যতা হবে। আর যদি মাছ না খাইয়া আমার মারে নিয়ে যদি রাত্রি থাকেন শুইয়া, শনির দশাই ধরবে। নিরামিষ কারে কয় আগে জানতে হবে। মাছ খালাম না, আমি নিরামিষ। বুধবার আলাদা থাকিস, তোর এই দেশের মাছ মাংস খালি অসুবিধা নাই, শুয়োরও খা, তাতে অসুবিধা নাই, কিন্তু আলাদা থাক। নিরামিষ না, নিরামিষ আগে কোত্থেকে হতে হবে, নিরামিষের জন্ম কোথায়, এই তত্ত্বে আসো। বাগব্রতচারী হতে হবে। আজকে বুধবার, আমি বাগব্রতচারী কথা কব না, কিন্তু বাড়ি আমার আপনার বৌমা ডাল রাঁধছে আর শাক ভাজছে, ডাল নুনি পুড়াইছে আর শাক ভাজা জ্বলিয়ে গেছে জালে, ভাত খাতি বসে আমি করছি। ওরে বিটি, আজকে যারা আনছিস মনে মনে করছি, আজকে তো বুধবার কথা কব না, কালকে সকালবেলায় করে দিয়ে দেবো। ভাজন্তি করবা কেন? আচ্ছা, একজনে এসে আপনারা জিজ্ঞেস করবে, বাবাজি আপনি বুধবার কথা কবেন না, বাবাজি আচ্ছা খিতিশির বাড়িতে কোন জায়গা? এখন আপনি কয়ে যাচ্ছেন, ও 14 গোষ্ঠীতে বসবে না, তাহলে আপনার কথা কতটুক? বাবা ওই বাড়িটার পরে খিতিশের বাড়ি, এটা আপনার কথা বলা হবে না। তার কারণ যে কথায় আপনার স্বার্থ নাই সেটা কথা হয় না। তাই তো কোনো এক কবিয়াল বহুদিন আগে আমি একটা গান লিখেছিলাম, সেই গানের ভাষায় দেওয়া আছে, মুখে বলে কথা না হবে বলা, না বলে কথা হবে বলা, এইভাবে মতুয়ার চলা, বাজাইয়ে ডঙ্কা নিশান, আদর্শে হবে গৃহবাসী, কর্মে হবে মহাসন্ন্যাসী, হতে হবে ছাড়তে হবে ভোগবিলাসী, হতে হবে ধৈর্যবান, তবে সে মতুয়া। মতুয়া তো সোজা, খালি একটু হরি কলা। ভাদর মা হরি সবাই না গেলে আমি যাতে পারবো না। ভাদর মা ঠেং মেলাইয়া আমার পান বানাই দেবে, ওই পান গলিয়ে খাবো, তারপরে গান গাবো। কোথায় রে কাঙ্গালের হরি, দেখা দাও আমায়। বাপের বেটার হরি না, দেখা দেবে, আগে তার কথা মানো। আমার প্রশ্ন ওই জায়গায়, যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল, কোনখানে কোন জল। যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন জল, কোনখানে কোন জল। ওই আবার তার তরি যায় না রসতল, আর তোর তার তরি যায় না রসতলের গুরু আছে কান্দা। ভবনদী ভাবনা জেনে ধরো না পারিও, ভবনদী ভাবনা জেনে ধরো না পারিও। মতুয়ার সাধনাটা কেমন হওয়া দরকার? স্বামী বিবেকানন্দ যখন শিকাগোহার শহরে গিয়েছিল, ওনাকে যখন শরবতের মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছিল, ওনার গুরুদেব শরবতের গ্লাসের মধ্যে বসে হাত নেড়ে মানা করেছিল, বিবেক রে তুই এই শরবত খাস না। কি আমার প্রশ্নটা এই জায়গায়, সাধনাটা এমনই হওয়া উচিত, দর্শনটা ঠিক এই জায়গায়, দর্শনটা এমন হওয়া উচিত। তাহলে কোথায় আর কোথায় কলকাতা, সেখানে শরবতের গ্লাসের মধ্যে আর কেউ দেখেনি, বিবেককে বলছে, বিবেক এই শরবতটা তুই খাস না বাবা। দেখেছেন সাধনাটা কোথায়? আর তোমরা কয়জন খালি ফাজলেমতি করিয়ে বেড়াও, কারো একদিন বাড়ির মধ্যে যাইও তো একটু দেহা দিয়ে কও নাই যে এই আকাশ করিস না, ওই বিশেষ চাইতে ও আকাশ, যেমন কয় না লাভ ইজে 16 প্রয়োজন, ভালোবাসাটা বিষাক্ত, ও আকাশ এ কত বিষাক্ত মানুষ বোঝে না, মানুষ ভোগে তার টের পায় না। বাড়ি ভর্তি টাকা রয়েছে, ব্যাংক ভর্তি টাকা,
লাখ লক্ষ লক্ষ টাকা আছে, মাসখানেকের মধ্যে দেয় সব টাকা ফুতুর হয়ে গেছে, টাকা নাই, সেটা নিরামিষ খাওয়া লাগে। কারণ কি? ওই শালা আকাশ করিছে, তাই বাটির টানে সব চলিয়ে গেছে। আকাশ না করলেই সে গরিব হয় না, ধনী থাকে। কৃষ্ণ ধনে ধনী, হরি প্রেম ধনে ধনী, পিতৃসত্তায় ধনী, সব দিকে ধনী থাকবে যদি আকাশ না করে। আর আকাশ করলেই সত হয়ে যাবে, দর্শনটাই যাবে। গোসাই তারক চন্দ্র কয়, কে কে যাবি ভব পারে, সময় বইয়ে যায়, ও সময় বয়ে যায়। এবার অশ্বিনী ভুলিলি মায়া, অসীম ভুলিলি মায়া, ওই দুঃখে কেঁদে মরি, ভবনদী ভাবনা জেনে ধরনা পারি, ভবনদী ভাবনা জেনে ধরনা পারি। যে কয়খানি প্রশ্ন তারে করেছিলাম দান, সবাই দিলেন সমাধান, সুন্দরভাবে জবাব দিয়েছে সভ্য সবার ঠাই। শুনিয়া যে তাহার জবাব আনন্দ আমি পাই, তারপরে আর একটু খোসা দিয়ে গেলাম তারে, সুন্দরভাবে বলবে কথা দর্শনের। দর্শন কাকে বলে, দর্শন কথার অর্থ কি, এইটাই একটু জানতে আমি অভিলাষী করি। দর্শন কাকে বলে বাবা জানিবারে চাই, আরে বলে দর্শন কিন্তু অনেকের জানা নাই। মুখে এরা দর্শন বলে, হাতাইয়ে দেখে না। দর্শন সাবজেক্ট, চেতনা সাবজেক্ট, জানেন কেন না। আমি ক্লাসে পড়েছিলাম, অসিত সরকার হয়ে বলছি, শঙ্করাচার্য যে আমাদের সময় দর্শন সাবজেক্ট ছিল, এই দর্শন সাবজেক্টটা কি, যে দর্শন সাবজেক্ট পড়লে পরে এক একটা ডিপার্টমেন্টের এক একটা সাবজেক্ট আছে দর্শন, সেই দর্শনটা পড়লে পরে সারা বিশ্বের মধ্যে সেইটার উপরে কি হচ্ছে, কি সমীক্ষা, কি সারাংশ, সেইটা বোঝা যায়। দর্শন মানে হচ্ছে সেই সাবজেক্টের সার অংশ, দর্শন মানে হচ্ছে মতুয়ার সার অংশ। তাইতে আমি প্রশ্ন করি দর্শনের উপরে, মতুয়ার সার অংশ বলে যে কাহার, মতুয়ার সার অংশ কি শুনিবারে চাই, সুন্দরভাবে জবাব দেবে সবার ঠাই। তবে আরে বেশি কথাই আমি বলবো না, এইখানেতে ছেড়ে যাবো আমার। এইবারে বিজয় বাবু সভাতে আসিবে, তাহারে ভাবের কথাগুলি খুলিয়া বংশ ভাবের ভাবধারা সে খাইয়া লয়, ধৈর্য ধরে বসে বসে শুনবেন ভক্তদয়। তবে আরে বেশি কথা বলবো না, এইখানেতে ছেড়ে যাবো আমার। যাক, তবে বেশি কথা বলবো না, এইখানেতে ছেড়ে যাবো আমার আলোচনা। দেখি যে সে বিজয়বাবু কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়া লয়। তবে কেন আমি আর করতে যাব দেরি, চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার পরাণ বলে হরি বল, বলুন হরি হরি। হরি বল, হরি বল।